বা রাজনীতির উপরই সবকিছু ছেড়ে দিতে হবে, যে প্রস্তাবনায় আসুক না কেন। তাই রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন খুব বেশি প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক যে ভবিষ্যৎ, যেখানে সংস্কার হয়ে একটা ভালো জায়গায় আপনারা নিতে চান, এই মুহূর্তে আসলে বাংলাদেশের রাজনীতির সিচুয়েশন আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে আসলে কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ। আপনার সাথে আমি একেবারেই একমত যে ইভেন ধরুন রাজনৈতিক দল একদম কিছু করতে চাইলো না, এরপর আমরা খুবই গায়ের জোরে বললাম না সংস্কার খেতেই হবে, বাচ্চাদের ওষুধ খাওয়ানোর মতো নাক টিপে ধরে খাইয়ে দিলাম সংস্কার, এটা কাজ করে না। আমি একটা উদাহরণ দিই। না ভোট অপশন ছিল 1/11 সময় আরপিও সংশোধন করে, ইট ওয়াজ নট এ ব্যাড ওয়ান, খারাপ ছিল না কনসেপ্টটা। মানে আমাদের না ভোট একটু কি বলবো মানে নির্দোষ টাইপের ছিল। না ভোট দু রকম আছে পৃথিবীতে, একটা হচ্ছে এরকম যে থাকবে যত না ভোটে যতই ভোট হোক ভোট হয়ে যাবে, এটা একটা সিম্বলিক ভ্যালু আছে যে এত মানুষ না ভোট দিয়েছে। আমাদের এরকম ছিল। কোনো কোনো জায়গায় আবার আরেক রকম না ভোট আছে, যত প্রার্থী আছে প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন, ধরলাম একজন 2.5 লাখ ভোট পেল, না ভোট 2,60,000 পেল, না ভোট যদি বেশি হয় সর্বোচ্চ প্রার্থীর চাইতে, ওই ভোট ক্যান্সেল আবার হবে। আমাদের ওইটা ছিল না, কিন্তু এই যে সিম্বলিক না ভোটও আমাদের দলগুলো পছন্দ করেনি। ফলে যেটা হলো 8 সালের নির্বাচনে না ভোট ছিল, কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এটা বাতিল করার স্টেপ নিল এবং বিএনপি অনেক কিছুতে প্রতিবাদ করে, কিন্তু তখন প্রতিবাদ করে নাই, তারাও চাইলে এটা বাতিল হয়ে যায়, বাতিল হয়ে গেল। না ভোটটা যদি থাকতো, অন্তত খেয়াল করুন 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কনসেপ্টটাই হাস্যকর কনসেপ্ট। এই জিনিসটা কিন্তু ঠেকানো যেত। একজন প্রার্থী যদি থাকে, নাও কিন্তু একটা প্রার্থী, সো ভোট হতে হবে, কোনো দিন আর আপনার হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না। সো আপনি যদি ভালো জিনিসও আসলে যদি একমত করতে না পারেন, আসলে লাভ নাই। সেই জন্য আমাদের রেদার রাজনৈতিক দলের সাথে কথা বলা এবং তাদের উপর চাপ তৈরি করা। এই চাপটা কে তৈরি করে? সরকার, অন্তর্বর্তী সরকার না, জনগণ। ধরলাম এবার হলো না, অনেক সংস্কার পদক্ষেপ পরের বার হবে। এবং দেশে যদি নির্বাচন থাকে, এটা আমরা সবসময় বলার চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলো ভয় পায় তখন জনগণকে। আমি আবার উদাহরণ দেব, মনে আপার দল ক্ষমতায় আসলো এবার, পরে আমরা আশা করি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে হবে। ওনারা তখন আপনাকে আমাকে ভয় পাবেন। মানে শেখ হাসিনার সরকারের সাথে একটা গণতান্ত্রিক সরকারের ডিফারেন্স কি? এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সরকারকে ভয় পায়, আর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণকে ভয় পায়। এটাই হলো গণতান্ত্রিক ব্যবস্থা। তো সরকার যদি দেখে জনগণ এই জিনিসগুলো চাইছে, ওনার প্রতিদ্বন্দ্বী দল এগুলো বলে 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 মানুষের সাথে কমিউনিকেট করে তাদেরকে এটার সাথে মন ঠিক করে ফেলেছে, তখন ওনারা চান বা না চান ওনাকে করতে হবে, এটাই নিয়ম। এভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা ধাপে ধাপে এগিয়ে যায়। আমাদের, আমি শুরুতেই বলেছিলাম, আমাদের আসলে একেবারেই এক্সপেক্ট করা উচিত হবে না রাতারাতি অনেক কিছু হয়ে যাবে। আমরা এবার যেটা করা উচিত, পরিস্থিতি যতটুকু পারতাম আমরা পারবো না এখন, কারণ মাঠটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আপনি খেয়াল করবেন শেখ হাসিনার পতনের সাথে সাথে নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মাঠে নেমেছে। কেউ কেউ চেয়েছেন এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে, বিপ্লবী সরকার করে স্টেটের কন্ট্রোল নিতে, পেরে ওঠেন নাই। এখন খুব স্বাভাবিকভাবে কেউ যদি এটা নিতে যায়, অনেকে আবার এটা থেকে ভয় পেয়েছে, সুতরাং তারা তাদের মতো করে তাদের জায়গা থেকে এটাকে অপোজ করতে শুরু করেছে। ফলে আমরা এখন অনেক বেশি সংস্কারও যে করতে পারবো আমি মনে করি না। সামনে যে নেগোসিয়েশন আছে, আমি এটুকু অন্তত চাই, কিছু গ্রোস বিষয়ে, শুধু নির্বাচন না, অপরাপর কিছু বিষয়, যেমন একটা উদাহরণ দিই, পুলিশ সংস্কার কমিশনে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কিন্তু প্রস্তাব দিয়েছে, এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ প্রস্তাব আমার খুব ভালো লেগেছে। র্যাব বিলুপ্ত করতে বলছে, বিএনপিরও তৈরি করেছে র্যাব। আমাদের তো টেন্ডেন্সি আছে, আমি যেটা করেছি এটা ওনারা মানে ট্রেডিশনালি বলতো যেটা আওয়ামী লীগ অপব্যবহার করেছে, আমরা ঠিক ছিলাম, কিন্তু ওনারা ল্যাব বিলুপ্ত করার কথা বলেছে। এর চেয়ে আরও বড় জিনিস আছে, পুলিশকে ওভারসি করার জন্য একটা পুলিশ কমিশন তৈরি করার প্রস্তাবও কিন্তু বিএনপি দিয়েছে। তো আমরা এরকম, আমরা ওনারা অন্যান্য জায়গায়ও দিয়েছে, আমাদের এখানেও দিয়েছে, প্রত্যেক কমিশনে তাদের সুপারিশ আছে, কমন ওনাদেরগুলো অন্যদেরগুলো, ওনারা যেগুলো কম বলেছে যদি অন্যদের দু একটা ভালো মনে হয়, বিএনপির সাথে নেগোশিয়েট করে কিছু সংস্কার যদি বেসিক করা যায়, আমার কাছে এটা ভালো বিষয় বলে মনে হয়। তবে আবারও বলছি, কনভিন্স করে করতে হবে, আপনি গায়ের জোরে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। কিন্তু সবগুলোর মধ্যে যদি আবার রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়, যেমন ধরেন আপনি বললেন যে পুলিশকে ওভারসি করার জন্য একটি কমিশন হলো, সেই কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তারা যদি রাজনৈতিক আনুগত্য হয়, যেমন আমরা এর আগে দুর্নীতি দমন কমিশনে দেখেছি বা অন্য কমিশনগুলোতেও দেখেছি যে সে তাদের সম্ভাবনা থাকে, সব সময় সম্ভাবনা থাকে, সব সময়।
পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো আইন লিখিত হবে না, হয় নাই, যেটা নিজে নিজে একটা জিনিসকে ঠিক করতে পারে। আমি ধরুন কনস্টিটিউশন নিয়ে যখন এবার 5 আগস্টের পর অনেক আলোচনা হচ্ছে, আমি অনেকগুলো প্রোগ্রামে কনস্টিটিউশন নিয়ে আলোচনায় গেছি, বক্তা ছিলাম। তো কনস্টিটিউশন নিয়ে আমি একটা কথা প্রায় বলতাম, এটা আইন, যে কোনো আইন সম্পর্কেও সত্য, সেটা হচ্ছে কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। ভালো একটা কনস্টিটিউশন লাগবে, কিন্তু কনস্টিটিউশনকে ওভার এস্টিমেট করাও ঠিক না। আমরা কেউ কেউ ওভার এস্টিমেট করি। আইনে লিখলেই কি হয়, আমার একটা প্রিয় আইন, আমি এই আইনটা খুব পছন্দ করি, কারণ আমার কাছে একটা মারাত্মক অমানবিক ব্যাপার মনে হয় কাস্টোডিয়াল টর্চার, হেফাজতে নির্যাতন। তো বাংলাদেশ কনভেনশন অ্যাগেন্স্ট টর্চার, ক্যাট, জাতিসংঘের যে কনভেনশন, ওইটা সে অনুস্বাক্ষর করেছে বলে বাংলাদেশ বাধ্য হয়েছে একটা আইন করতে 13 সালে। সেটা হচ্ছে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013। তো ওখানে নির্যাতনের সংজ্ঞা হচ্ছে এরকম: কষ্ট দেয় এমন কোনো শারীরিক বা মানসিক নির্যাতন। মানে এমন একটা আইন বাংলাদেশে আছে, পুলিশ আপনাকে নিয়ে পেটানো দূরে থাকুক, চট দেয়া দূরে থাকুক, আপনাকে হুমকি দিয়ে ভয়ও লাগাতে পারবে না। এই তোমাকে কিন্তু ক্রস ফায়ারে নিয়ে যাব, ধরুন ভয় দেখানোর জন্য বললো, এই কথাও বলতে পারবে, বা তোকে এখন আমি পেটাবো। এই যে আপনাকে মানসিক নির্যাতন করলো, এটাও ওই আইনে নিষিদ্ধ। কিন্তু আমরা কি এই আইন থাকার পরও বাংলাদেশে পুলিশ নিয়ে যাবে আর পেটাবে না? এটা কি হয়? আমরা মেনেও নিয়েছি, আমরা এসে কেউ কিন্তু প্রতিবাদও করি না। পুলিশে গেছেন, মানে কটা মাঠটা খেয়ে আসলেন, এটা আপনি জানেন এটা হবে, অথচ আমাদের এমন একটা আইন আছে। এই জন্য বলছি যত লিখুন আর যত কিছু করুন, আসলে যদি একটু ভিন্ন বিষয়ে আসতে চাই, বাংলাদেশের রাজনীতির আলোচনায় বিশেষ করে আপনি জানেন যে বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা অনেক বাদানুবাদ দেখলাম গত কয়েকদিন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তাদেরও যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অনেক আলোচনা। আপনার কি মনে হয় যে বিষয়গুলো আস্তে আস্তে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি করছে, যেটা জুলাই বিপ্লবের ঐক্যকে অনেকটা অনৈক্যের সুর তৈরি করছে? এটা অবধারিত ছিল, মানে একদম অবাক হয়নি। বিএনপি আর জামায়াত পরস্পরের বিরুদ্ধে ফাইট করবে, এটাই নিয়ম। ধরুন আগে নির্বাচনী একটা জোট ছিল তাদের, বিএনপি আর জামায়াতের তো আসলে আদর্শ একই না। জামায়াত একটা আইডেন্টিটি বেসড পলিটিক্স করে। বিএনপি আগে কি করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করার সময় বিএনপির মধ্যে এক ধরনের সেন্টার রাইট টেন্ডেন্সি ছিল, জামাতকে সাথে রেখেছে। এখন তো আওয়ামী লীগ নাই, জামায়াত দল হিসাবে তার জায়গা থেকে সে মনে করছে যে সে এখন একটা বড় শক্তি হিসাবে মাঠে আসতে পারবে। এটা তাদের চিন্তা, ভুল কি সঠিক ভিন্ন আলোচনা, এবং দল হিসেবে সেটা চাওয়ারই কথা। সুতরাং তারা বিএনপিকে যেভাবে আক্রমণ করা যায়, যেহেতু বিএনপিকে আক্রমণ করা সহজ, বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল, ক্ষমতায় না থাকলে তো আপনি যে কোনো কিছু করতে পারেন। তাদের যদিও মানুষ মন্ত্রী ছিল, কিন্তু পুরো দেশ তারা চালাতে পারে, তারা আক্রমণ করছেন, তারা মনে করছেন তাদের জন্য এটা ভালো, এবং বিএনপিও খুব স্বাভাবিকভাবে তাই করবে। 71-এ বিএনপির গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। বিএনপি এতদিন অত বলে নাই, এখন বলছে তার প্রয়োজন মনে হচ্ছে। ট্রুলি তাই, তাদের প্রতিষ্ঠাতা যিনি আছেন ভেটারান মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, অনেক কিছু, প্রেসিডেন্টের কথা বাদই দিলাম। আবার লজ্জার ইতিহাস আছে জামায়াতের 71-এ, সে ওটাকে সরিয়ে 24-এর উপরে ভিত্তি করে দেশ হবে, প্রত্যেকে তার রাজনীতি করবে, এটাই নিয়ম, এভাবেই হয়। দলগুলোর উচিত এখন তাদের জায়গা থেকে এটা করা। কিন্তু আমাদের প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ায়? রাজনীতি করবেন, কিন্তু কয়েকটা বেসিক জিনিস আপনি নড়চড় করতে পারবেন না। দেশ নির্বাচিত মানুষ চালাবে। আপনি আপনার সুবিধা হবে বলে আপনি নানান রকম কৌশল করে, নানান রকম ষড়যন্ত্র করে ক্ষমতার স্বাদ নিতে চান উইদাউট পলিটিক্স। এরকম কয়েকটা জিনিস কোনো দল করবে না। ভারতে দেখবেন প্রচুর বাদানুবাদ। আপনি রাহুল গান্ধীর সাথে নরেন্দ্র মোদীর ফাইট যদি দেখেন, কি বাদ রাখছেন, সবকিছুই বলছেন তারা। মানে উনি প্রকাশ্যে ওই যেটা নিয়ে রাহুল গান্ধী মামলায় পড়েছিলেন, 3 মোদি, নীরব মোদি, ললিত মোদি আর নরেন্দ্র মোদি, বলছে চোররা নামে শেষে মোদি দেয় কেন? এটা নিয়ে রাহুল গান্ধী মামলা হয়ে জেল হয়েছিল তার। তো প্রকাশ্যে চোর বলছেন একটা প্রধান, তাদের এই পর্যায়ের বাদানুবাদ আছে। কিন্তু আপনি দেখবেন ফরেন পলিসি বাংলাদেশকে নিয়ে যখন হচ্ছে, সবাই একসাথে, তখন দেখবেন তারা একই রকম জায়গায় দাঁড়াচ্ছে। তো আমাদের কয়েকটা কোর জায়গায় থাকবে, কিন্তু জনগণের কাছে যাওয়া, তাদের ভোট নেওয়ার জন্য একজন একজনকে সমালোচনা করবে, আক্রমণ করবে, এটা খুবই ন্যাচারাল। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুটি বিষয় আসলে কোনোভাবে কানেক্ট হয় কিনা, বা তারেক রহমান সাহেবের দেশে ফিরে আসা। প্রথম কথা হচ্ছে বেগম খালেদা জিয়া একটু আনসাং হিরো বলি না, যার সম্পর্কে আমরা কম কথা বলছি। মানে আমাদের এই পুরো গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়ার নাম খুব গুরুত্বের সাথে নিতে হবে। মানে আমি একজন চিকিৎসক হিসাবে বলছি, চিকিৎসক হতে হয় না, মানে আমরা যারা আশপাশে কখনো না কখনো লিভার সিরোসিসের পেশেন্ট দেখেছি, মানে ওটা আপনার লাইফ এক্সপেক্টেন্সি নষ্ট করে দেয়, আপনি বাঁচবেন কম, নষ্ট হতে থাকে।
তো এটা ট্রান্সপ্লান্ট করা যায়, ওটা একটা বয়স লাগে, একটা ফিটনেস লাগে এবং লিভারের পরিস্থিতি কি সেসব দেখতে হয়। ধরুন 18 সালে বেগম খালেদা জিয়ার সাথে যখন এক ধরনের ডিল করার চেষ্টা করা হয়েছে, আপনি মেনে নেন এই সিট দিচ্ছি ইত্যাদি ইত্যাদি করলেও ঠিক হবে, উনি ওটা করেননি। উনি সবাই গেলে ওনার জীবন, মানে আমি মেডিকেল টার্মসে বলছি, মানে বিলিফ সরিয়ে রেখে উনি ওই ঝুঁকি নিলেন। 24-এ ওনার সাথে আবার একই রকম আলোচনা, উনি যদি এই নির্বাচনে আসতেন, উনি সুন্দর মতো জেলের বাইরে গিয়ে উনি ওনার একজনকে হারিয়েছেন, থাকতে পারতেন। মানে আর অবাক লাগে, মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উনি আসলে এরকম সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং এই সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত এই পরিস্থিতি তৈরি করতে পেরেছে। বিএনপি ধরুন ইলেকশনে গেল সমঝোতা করে, বিএনপি আগের বার সিল বেশি মারা হয়ে গেছিল, এবার বিএনপিকে 50-60টা 70টা সিট দিল, মোটা দাগে একটা ডেমোক্রেসি ভাব দেখা যাচ্ছে। সরকার কিন্তু এই সিরিয়াস পরিস্থিতিতে হয়তো পড়তো না। তো তাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে উনি এখন যাচ্ছেন এবং উনি অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে, আমরা আশা করব উনি ভালো চিকিৎসা নিয়ে আরও ভালো হয়ে উঠবেন। তবে এটুকু যে হ্যাঁ, বাংলাদেশে এখন উনি সেফ বোধ করছেন, ওনার এখন যাওয়াটা, ওনার দল আছে এবং আমরা জনাব তারেক রহমানের যে মামলাগুলো, প্রায় সব মামলাই নানান রকম ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে এবং কোনোটা প্রসিডিউরালি ঠিক ছিল না। সো উনিও এই মামলাগুলো শেষ হলে উনিও সম্ভবত দেশে আসবেন, এটা আমাদের ডেমোক্রেসির জন্য ভালো। এটুকু বলে শেষ করি, আমরা রাজনীতির সমস্যা যদি থাকে, রাজনীতির সমস্যা যদি কাটাতে হয়, সেটা সমাধান আরও রাজনীতি, এটা সমাধান বিরাজনীতিকরণ না, আমাদের এটা মাথায় রাখতে হবে।